এখানে কিছু হচ্ছে সেন্ট্রিওল থাকবে। সেন্ট্রিওল হচ্ছে কি করে? কোষের হচ্ছে বিভাজনে হচ্ছে সাহায্য করে সেন্ট্রিওলটা। ওকে? তারপরে হচ্ছে সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম কি করে? খাদ্যদ্রব্য সরবরাহ করে কোষের বিভিন্ন অঙ্গাণুতে। আর মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া তো শক্তি উৎপাদন করে। ওকে? তাছাড়াও হচ্ছে আরো থাকে এই যে গলজি বডি থাকে। গলজি বডি। এটা প্রোটিন বিশ্লেষণে সাহায্য করে। সো এইগুলা হচ্ছে কোষের উপাদান। বুঝতে পারছি স্যার। আচ্ছা। আর কার কোথায় প্রবলেম আছে? নাজিহার কোথায় প্রবলেম আছে কোথাও? বিজ্ঞানে? ম্যাথে। যেকোনো চ্যাপ্টার হইতে পারে, যেকোনো মানে বইয়ের যেকোনো জায়গা থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে আস্ক করতে পারো। জিজ্ঞাসা করতে পারো। আমি হচ্ছে সলভ করে দেব। স্যার আমার আছে। হ্যাঁ, বলো তোমার কি প্রবলেম? স্যার 41 পৃষ্ঠা। 41 পৃষ্ঠা, ওকে। 41 পৃষ্ঠা খুললাম। 41 পৃষ্ঠা কি প্রবলেম? পরিবর্তন এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় আমার জন্য। কি কি? পদার্থের ভূত ও রাসায়নিক পরিবর্তন এটা বুঝাইলে হবে। আচ্ছা, এক সেকেন্ড, আমি হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত বইটা হচ্ছে খুলে রাখছি। ওইটা হচ্ছে অনুশীলনীর বইটা হচ্ছে আমি হচ্ছে ওপেন করতেছি, ওয়েট। অনুশীলনী। আচ্ছা, অনুসন্ধানীটা লাগবে তাই না? জি স্যার। আচ্ছা, এক সেকেন্ড, বইটা হচ্ছে একটু ডাউনলোড করি। আচ্ছা, টপিকটার নাম বলো, কি বলছো আমি বুঝিনি। পদার্থের ভূত ও রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন, ওকে। পরিবর্তনে হচ্ছে কি, এটা কি বুঝিয়ে দেবো যে হচ্ছে কেন পরিবর্তন হচ্ছে, এরকম কিছু? একটু বুঝিয়ে দিয়ে ভালো হয়। আচ্ছা, ভৌত মানে কি জানো? আমরা হচ্ছে পরের স্লাইডে, এই যে ইয়া কি দেখা যাচ্ছে? দেখা যায়? দেখা যায়। ওকে। সো পদার্থের হচ্ছে দুই ধরনের পরিবর্তন হয়। হ্যাঁ, পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটা কি বলতো, কে জানো? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ওকে। সো ভৌত পরিবর্তনটা কি আমরা যদি একটু দেখি, ভৌত মানে হচ্ছে তোমার আকার হইতে পারে, অবস্থান, এগুলার পরিবর্তন। যেমন কঠিন থেকে তরল, তরল থেকে কি হয়? বায়বীয়। এটা কি পরিবর্তন? ভূত পরিবর্তন। ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটা কি? ছিল কার্বন ডাই অক্সাইড, বা হচ্ছে ছিল হচ্ছে শুধু কার্বন, অক্সিজেন অ্যাড হয়েছে, হয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে। এটা কি পরিবর্তন? রাসায়নিক। রাসায়নিক পরিবর্তন। ওকে। তো এখানে হচ্ছে কার্বন আর অক্সিজেন হচ্ছে একটা আলাদা উপাদান, এখন দুইটা যুক্ত হয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হয়েছে, দ্যাটস মিন ওইটা হচ্ছে আরেকটা অন্য আরেকটা উপাদান, ঠিক না? তো এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ভৌত পরিবর্তন কোনটা আর রাসায়নিক পরিবর্তন কোনটা। আচ্ছা, 42 নাম্বার পেজে না বলছো যে কত নাম্বার 41। পেজ? আচ্ছা, 41। ওকে, আমি হচ্ছে বইটাই একটু শেয়ার দিই তোমাদের সাথে। আচ্ছা, বই কি দেখা যাচ্ছে? ওকে। সো দেখো, এই যে পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন, তো ভৌত পরিবর্তন তো আমি বললাম যে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, এই যে এগুলা হচ্ছে কি ভৌত পরিবর্তন, ঠিক না? অথবা হচ্ছে তুমি হচ্ছে তোমার কাছে একটা কাচের বা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল ছিল, হ্যাঁ, এখন তুমি হচ্ছে এটাকে প্রেসার দিয়ে হচ্ছে এটা কম্প্রেস করে ফেলছো, এটা কি পরিবর্তন হয়েছে বলো তো, ভৌত নাকি রাসায়নিক?
স্যার ভৌত। ভৌত পরিবর্তন, ঠিক না? সো এইগুলাকে আমরা বলি ভৌত পরিবর্তন। যদি অবস্থার পরিবর্তন হয়, আকারের পরিবর্তন হয়, এগুলাকে আমরা ভৌত পরিবর্তন বলি। আর রাসায়নিক পরিবর্তন কোনগুলা হবে? যেমন এই যে কাঠ জ্বলে হচ্ছে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে, ঠিক না? আর নিচে ছাই হয়ে গেছে। এটা কি পরিবর্তন বলো তো? বুঝতে পারতেছো? জি স্যার। সো যেই পরিবর্তনে নতুন আরেকটা পদার্থের তৈরি হয় ওইটাকে আমরা কি বলি? রাসায়নিক পরিবর্তন। দেখেন এখানে কাঠ ভেঙে কার্বন ডাই অক্সাইড হয়েছে, তো এটা একটা রাসায়নিক পরিবর্তন। তারপর দেখো এই যে এইখানে, হ্যাঁ হ্যাঁ বলো, কে জানি কি বলতেছিল। তারপরে এই যে দেখো, এটা কি বলতো, এটা পাকস্থলী না? জি স্যার। পাকস্থলীতে কি হয় দেখো, তুমি যখন খাবার খাও তখন খাবারগুলো হচ্ছে পাকস্থলীতে আসে। আসার পর পাকস্থলীতে থাকে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এই অ্যাসিডটা থাকে। এই অ্যাসিডটা খাবারের সাথে বিক্রিয়া করে করে হচ্ছে খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। আবার তুমি হচ্ছে এই যে তাপ দিছো, তাপ দিয়ে হচ্ছে ডিম থেকে হচ্ছে ডিম পোস্ট করছো, ওইখানেও হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয়। তারপর দেখো এখানে এই যে সূর্যের আলো থেকে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই যে সূর্যের আলো আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়ে সে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো জানো? জানো এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে পানিকে কাজে লাগায়, লাগায় হচ্ছে কি তৈরি করে? এটিপি। এটিপি মানে হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট, বা হচ্ছে তুমি বলতে পারো গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ তৈরি করে। বুঝতে পারছো? তো গ্লুকোজটা হচ্ছে মানে কি, শক্তি তৈরি করে সে, হ্যাঁ, খাদ্য তৈরি করে। সেখানে দেখো কার্বন ডাই অক্সাইড ছিল, সূর্যের আলো ছিল, এটাকে পরিবর্তন করছে সে, করে হচ্ছে গ্লুকোজ তৈরি করছে। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। সো এরকম হচ্ছে পরিবর্তন গুলাকে আমরা কি বলবো? রাসায়নিক পরিবর্তন। তারপর এইখানে দেখো, এটা হচ্ছে নর্মাল হচ্ছে আয়রন ছিল, হ্যাঁ, এখন এটাতে হচ্ছে বাতাসের সংস্পর্শে আসছে, মানে H2O, পানি অ্যাড হয়েছে, অক্সিজেন অ্যাড হয়েছে, হয়ে হচ্ছে এখানে ফেরিক অক্সাইড তৈরি করে ফেলছে। তো ফেরিক অক্সাইড মানে কি বলতো? মরিচা, এটাকে বলা হয় মরিচা। তো এখানে মরিচা জমে গেছে, তো মরিচা আরেকটা নতুন পদার্থ তৈরি হয়েছে না? বুঝতে পারতেছো ইন্দ্রনীল? জি স্যার। তো এইগুলাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর কোথায় প্রবলেম এখানে বলো? স্পেসিফিকলি যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারো। আর স্যার এই ষষ্ঠ অধ্যায়ের অণুজীব অর্থ কি? অণুজীব অণুজীব কি একদিক বলো? উদ্ভিদ ও উদ্ভিদ ও প্রাণী ও কত নাম্বার উদ্ভিদ পেজ, কত নাম্বার ও পেজ? জীব জগৎ। 54। অণুজীব মানে হচ্ছে যেটা হচ্ছে অনেক ছোট। 54 নাম্বার, হ্যাঁ, এই যে 54 নাম্বার পেজ দেখতেছো, 54 নাম্বার পেজ। স্যার কোথায় স্যার অণুজীব বলো? বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ কি? অণুজীব অণুজীব। হ্যাঁ, অণুজীব মানে হচ্ছে ছোট জীব। অণু পরমাণু, অণু মানে কি, ছোট না? যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না, এগুলাতেই অণুজীব বলে। আর কি প্রবলেম বলো? ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলা কি বলো তো? জীবের সংজ্ঞা জানো? জীব কি জিনিস? এই যে দেখো, যেগুলাকে খালি চোখে দেখতে পাই না ওইগুলাকে আমরা কি বলি? অণুজীব বলি। এই জি যে স্যার। দেখতেছো এটা? যেগুলো খাই চোখে দেখতে পারে এগুলোকে জীব বলি। না, এমন না। সবগুলাই জীব, যার জীবন আছে, নড়াচড়া করতে পারে, তারপর হচ্ছে তোমার বংশবৃদ্ধি করতে পারে, খাদ্য গ্রহণ করে, ওইগুলাকে আমরা জীব বলি। যেমন গাছও হচ্ছে একটা জীব। বুঝতে পারছো? এটা তো জীব। তারপর এই যে মাকড়সা, তারপর হচ্ছে আর কি, এই যে বিছা তারপর হচ্ছে পিঁপড়া, তারপর চিংড়ি মাছ, এগুলো হচ্ছে জীব। মানুষ, পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল সবই জীব। তারপর এই যে এইটা হচ্ছে একটা কি, ব্যাকটেরিয়া না? ব্যাকটেরিয়াও জি কিন্তু স্যার। একটা জীব। সেও হচ্ছে খাদ্য গ্রহণ করে, হ্যাঁ, খাদ্য জি। গ্রহণ করে, নড়াচড়া করে, এক স্থান থেকে আরেক স্থানে খাদ্য যাইতে কি? পারে। ব্যাকটেরিয়ার হ্যাঁ হ্যাঁ, খাদ্য কি? ব্যাকটেরিয়ার খাদ্য কি? প্রোটিন, ছোট প্রোটিন হইতে পারে।
অথবা তোমার যে কোষ আছে, ধরো তোমার হচ্ছে তোমার শরীরে হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ করছে, তার মানে কি তোমার কোষের যে উপাদানগুলো আছে যেমন মাইটোকন্ড্রিয়া আছে, সাইটোপ্লাজম আছে, ওইগুলো সে খেয়ে ফেলবে, খেয়ে হচ্ছে বেঁচে থাকবে। বুঝতে আচ্ছা পারছো? স্যার, আমার একটা সমস্যা আছে। হ্যাঁ বলো। 65 পৃষ্ঠা। বাকিরা বলো, বাকিদের কি প্রবলেম? শুধু একজনই হচ্ছে বলছে। বাকিদের প্রবলেম এটা থাকলে বলো, রাইস এন্ড করো। রাইস এন্ড বুঝাচ্ছে। করে হচ্ছে বলো। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এখানে একটা চিত্র আছে না, চিত্র, এটা কি বুঝাচ্ছে? এটা হচ্ছে একটা সার্স কোভিড ভাইরাস। কে রাইস হ্যান্ড করছে? হ্যাঁ নাজিহা। এই চিত্রটা হচ্ছে কোভিড ভাইরাস বোঝায়, ভাইরাসের চিত্র এটা। জিনিসটা কি? কোভিড মানে জানো? কোভিড মানে জানো? স্যার, জানো না? কয়েকদিন আগে যে হচ্ছে করোনা হয়েছিল না? আচ্ছা, এটা। হ্যাঁ, ওই রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাসটা হচ্ছে এটা। হ্যাঁ নাজিহা বলো, স্যার, মাইক্রোফোন অন করে বলো। স্যার 31 পৃষ্ঠায়। কত নম্বর পেজ? 31। আচ্ছা 31 নম্বর পেজ, ওকে। হ্যাঁ বলো, 31 নম্বর পেজে কি প্রবলেম? নাজিহা কি শুনতে পাচ্ছ? স্যার আর একটু উপরে যান। ঘূর্ণন গতি। জি। ঘূর্ণন গতি কি জিনিস একটু যদি বলি আমি, দেখো আমি হচ্ছে একটু ব্যাখ্যা করি এটা। যে বস্তু খালি ঘূর্ণন গতি, ওকে। সো ঘূর্ণন গতি, আচ্ছা নরমালি গতি বলতে আমরা কি জানি বলো তো? স্যার, আমি সরল বলি। গতি, সরল গতি বুঝি আমরা। হ্যাঁ রাইস হ্যান্ড করার দরকার নেই, যা বলো যে পারো সেই বলো। আচ্ছা, তো হচ্ছে সরল গতি হচ্ছে কি, সরল পথে যদি চলে একটা, ধরো একটা গাড়ির এক্সাম্পল দিই আমি। হ্যাঁ এখন সরল পথে হচ্ছে গাড়িটা চলতেছে, এই কারণে আমরা এটার গতিকে কি বলবো? সরল গতি, তাই না? ঠিক কিনা নাজিহা? মাইক্রোফোন অন করে হচ্ছে বলো, বুঝতে পারো কিনা, রেসপন্স করো। তো গাড়ির জি গতিটাকে স্যার। আমরা কি বলতে চাই এখানে? সরল গতি, কারণ সে সরল পথে যাচ্ছে, সোজা পথে, মানে সোজা কথা, সোজা পথে যায়, সোজা পথে যায়, এই কারণে এটাকে আমরা বলি সরল গতি। এখন সব কিছু তো আর সোজা পথে যাবে না, ঠিক না? গাড়ি সোজা পথে যায় কারণ রাস্তাটা হচ্ছে সোজা। কিন্তু এখন যদি তুমি ঘড়ির কাঁটার দেখো, ঘড়ির কাঁটা কি সোজা পথে যায় নাকি হচ্ছে ঘুরতে থাকে একটা গোলাকার পথে? কি হয় বলো তো? ঘুরতে থাকে না? স্যার ওর মানে নেট সমস্যা, তাই জন্য কিছুক্ষণ পর পর কথা বলছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, তো ঘূর্ণন গতিটা হচ্ছে এরকম যে হচ্ছে তুমি যদি হচ্ছে কোনো একটা চক্র, চক্র তো চিনো, বা হচ্ছে গোল, গোল পথে, হ্যাঁ পথে, খালি ঘুরে, সেটাই তো ঘূর্ণন গতি। হ্যাঁ গোল পথে বা হচ্ছে একটা চক্রাকার পথে যদি তুমি হচ্ছে কোনো অবজেক্টকে ঘোরাও, যেমন হচ্ছে এটা যদি তোমার সূর্য হয় আর এইখানে যদি পৃথিবীটা ঘোরে, এভাবে ঘোরে না, এটা কি জানো? সূর্যের চারপাশে যে পৃথিবী ঘোরে, জি স্যার। হ্যাঁ স্যার। সো এই যে পৃথিবীর যে গতিটা, এটাকে আমরা কি বলবো বলো তো? ঘূর্ণন গতি স্যার। ঘূর্ণন গতি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা বক্রগতির উদাহরণ। বক্রগতি, এখন আসি বক্রগতি কি জিনিস। বক্রগতি মানে সোজা পথ না, বাঁকা পথে। ডানে, হ্যাঁ ডানে। বাঁকা পথে, হ্যাঁ বাঁকা পথে হবে বক্রগতি। বাঁকা পথে যেই গতি ওইটাই হচ্ছে বক্রগতি। তো এইটাও হচ্ছে, দেখো এটা বাঁকা পথ না, এই যে বাঁকা হচ্ছে, সব দিকে কিন্তু এ সমান দিকে যায় না, সে একই দিকে যায় না। তো বাঁকা পথে যে গতি এটা হচ্ছে বক্রগতি। আর বক্রগতিরই হচ্ছে একটা প্রকার হচ্ছে ঘূর্ণন গতি। যদি হচ্ছে কোনো একটা বস্তুর গতি এমন হয় যে সে একই বিন্দুকে, হ্যাঁ পদ এই যে কেন্দ্র করে, এই যে একটা বিন্দু ধরো সূর্যকে কেন্দ্র করে
ওই বিন্দুর আশেপাশে ঘুরতে থাকে, তখন ওইটাকে আমরা বলি কি ঘূর্ণন গতি। নাজিহা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো হচ্ছে তোমার ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ধরো হচ্ছে তুমি একটা সুতার ভিতরে ইট অথবা হচ্ছে কোনো কিছু একটা বেঁধে তুমি হচ্ছে ঘুরাচ্ছ এটা, তখন এটা কি গতি হবে বলো তো? এটার গতির পথটা কিরকম? গোলাকার না? গোলাকার বা চক্রাকার না? তখন জি, স্যার। এটার গতিকে তুমি বলবা যে হচ্ছে ঘূর্ণন গতি, যে হচ্ছে গতিটা বা হচ্ছে আমি যে বস্তুটাকে ঘুরাচ্ছি ওইটার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। আর কার কোনো প্রবলেম থাকলে বলো। আর এটা যদি নাজিহা বুঝতে না পারো তাহলে বলো, আমরা হচ্ছে আর দু একটা উদাহরণ দেব। বুঝতে কি পেরেছো? জি স্যার। আর কোথায় প্রবলেম আছে? স্যার হ্যাঁ, কে তো রাইছে? হ্যাঁ স্যার আমি হ্যাঁ হ্যাঁ। এরা খুব সম্ভবত বেগ এবং ত্বরণ ত্বরণ ব্যাপারটা খুব ভালোভাবে এরা বোঝে না। আমি গতদিন এদেরকে ক্লাস নিয়েছি, তো তো এরা মানে বেগ ব্যাপারটা আর ত্বরণ ব্যাপারটা, বেগ এবং ত্বরণ এই দুটা জিনিস একটু ভালোভাবে বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা হ্যাঁ, শাকিলের প্রবলেমটা বলো, তারপর হচ্ছে আমরা ব্যাগ আর ত্বরণে চলে যাচ্ছি। 84 পৃষ্ঠা স্যার। 84 পেজ, আচ্ছা। আচ্ছা হ্যাঁ, 84 পেজ হচ্ছে কি প্রবলেম বলো। ওকে, আমি স্লাইডে শেয়ার দিই তোমাদের সাথে বইটা। হ্যাঁ বলো, এখানে কি প্রবলেম? এই যে একটা চিহ্ন দেখাচ্ছে, এটা কি? কোন চিহ্নটা? এইটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা তো হচ্ছে একটা লাইট, আর এটা হচ্ছে একটা ব্যাটারি। এই যে দেখো, এটা হচ্ছে একটা লাইট। লাইট চিনো না? ছোট লাইট দেখছো কখনো? হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ব্যাটারি। বুঝতে পারছো? তো ব্যাটারির দুই প্রান্তে যদি তুমি এই যে একটা লাইটকে হচ্ছে সংযোগ দাও, হ্যাঁ, এরকম হচ্ছে একটা লাইট থাকবে তোমার কাছে, এই যে এরকম। তো যদি সংযোগ দাও তখন হচ্ছে লাইটটা জ্বলে উঠবে। এই যে সংযোগ দিলে লাইটটা হচ্ছে জ্বলে উঠবে। এই যে জ্বলন্ত অবস্থায় হচ্ছে তুমি সংযোগটা দিছো। আর তুমি যদি এখন এই যে সুতা দিয়ে দাও, সুতা দিয়ে কি হচ্ছে কারেন্ট চলাচল করতে পারে বলো তো? জানি না। সুতা দিয়ে হচ্ছে কারেন্ট চলাচল করতে পারে না। হ্যাঁ, স্যার সুতা হচ্ছে একটা অপরিবাহী, এটা হচ্ছে একটা অপরিবাহী। তো আমরা পরবর্তী অপরিবাহী, তুমি যদি হচ্ছে চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো তাহলে বোঝার কথা। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র কে জানি রাইজ হ্যান্ড করছে, বলো কার কি প্রবলেম? স্যার আমার আচ্ছা, তোমাদের হচ্ছে ওই যে ব্যাগ আর হচ্ছে ত্বরণটা হচ্ছে একটু ভালো মতো বুঝিয়ে নিই, তারপর হচ্ছে আমরা আবার কোশ্চেন গুলো তোমাদের থেকে নিচ্ছি। ওকে? হ্যাঁ ইন্দ্রনীল, আচ্ছা বলো তোমার প্রবলেমটা শুনি, বলো। আচ্ছা স্যার ইয়া, 91 আকিল কি হচ্ছে ক্লিয়ার? বুঝতে পেরেছো চিহ্নটা কি বুঝাইছে? শাকিল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা নাজিহা? স্যার হ্যাঁ ইন্দ্রনীল বলো। জি স্যার। ইন্দ্রনীল বলো। স্যার 91 পেজের উপরে একটা এফ চিহ্ন আর একটা চিত্র দিয়েছে, এটা কি বুঝাচ্ছে? 91 পেজ, 91 পেজে আমি আগে যাই। আচ্ছা, এটা কত নাম্বার পেজ? 87। এই যে এটা না স্যার, আপনি নিচে যান। স্যার স্যার উপরে 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 কোনটা? কত নাম্বার পেজ? 91 না 91। 92? এইটা ম্যাগনেট, চুম্বক চুম্বক। এইটার কথা বলতেছো না তুমি? 91 আপনি বলতেছেন 90 পৃষ্ঠার। 91 পেজে বলো কোনটা? এই যে এখানে এটাই তো 91 পেজ। হ্যাঁ
এর নিচে একটা গোল চক্রের উপরে এইটা কথা এইটা বলছি। হ্যাঁ, গোল এটার উপর একটা চিত্র আছে, এটার কথা বলছি, এটা কি বোঝাচ্ছে? এইটা জি স্যার। এটা ঘর্ষণ বুঝাইতেছে, ঘর্ষণ। স্যার কিসের? এই যে তুমি যদি হচ্ছে ধরো হচ্ছে তোমার হচ্ছে এটা ফ্লোর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তোমাকে হচ্ছে ব্ল্যাকবোর্ডেই দেখাই। স্যার মুখে বললে হবে স্যার, আমি বুঝে নিব। তুমি আচ্ছা দাঁড়াও, তোমাকে হচ্ছে আমি দেখাচ্ছি, এটা সমস্যা নেই। ধরো এই হচ্ছে তোমার একটা সারফেস বা তোমার হচ্ছে একটা কি বলবো, ধরো রাস্তা এটা, হ্যাঁ? ধরো আচ্ছা, এটা হ্যাঁ। হচ্ছে একটা রাস্তা। তো রাস্তাতে হচ্ছে কি থাকে, ছোট ছোট গর্ত থাকে না? দেখছো কখনো ছোট ছোট গর্ত? জি স্যার। জি যদি স্যার। অনেক জুম করে দেখো, দেখবা হচ্ছে রাস্তাগুলো এই যে এরকম এরকম থাকে, মানে পিচ গুলা থাকে, তো এই যে এদের মাঝখানে ছোট ছোট গর্ত থাকে, তাই না? জি স্যার, দেখছি। এখন তুমি যদি হচ্ছে এটার উপরে একটা গাড়ির চাকা নিয়ে যাও, হ্যাঁ। তো ওই গর্তের ভিতরে চাকার কিছু অংশ রাবার ঢুকবে কিনা? জি স্যার, মানে ঘর্ষণের মতো হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার তলটা বা এই যে সারফেসটা বা তল বলা হয় আর কি এটাকে, তোমার রাস্তাটা যদি অনেক বেশি মসৃণ হয় তাহলে তোমার ঘর্ষণ কমে যাবে। মসৃণ মানে কি, ওই চাকাটার ভিতরে ঢুকবে না, ঠিক না? জি ওই স্যার। রাবারটা। আর যদি হচ্ছে মসৃণ না হয়, এই যে এরকম এবড়ো থেবড়ো হয়, তাহলে কিন্তু এই যে চাকাটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, এই যে এরকম ভাবে ঢুকে যাবে। তো তখন তুমি এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে গেলে এই এগুলা হচ্ছে বাধা তৈরি করবে। দেখবা যে হচ্ছে তুমি যদি সমান জায়গায় একটা বস্তুকে টেনে নিয়ে যাও, তোমার কম শক্তি খরচ হবে। কিন্তু তুমি জি যদি একটা স্যার। ভাঙ্গাচোরা রাস্তায় একটা বস্তুকে নিয়ে যাও, তখন তোমার বেশি শক্তি খরচ হবে। জি এটা স্যার। কারণ হচ্ছে ঘর্ষণ। হ্যাঁ, বুঝতে পেরেছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, আজ 93 পৃষ্ঠায় একটা সূত্র আছে, এটা একটু বুঝে নেন যে কিসের আচ্ছা সূত্র। দাঁড়াও, নাজিহা হচ্ছে বলো, নাজিহা বলো কি প্রবলেম? স্যার পর্যাবৃত্ত গতি কি? আচ্ছা, পর্যায়বৃত্ত গতি সুন্দর একটা কোশ্চেন। পর্যায়বৃত্ত গতি যে গতি ইন্দ্রনীলটা হচ্ছে আমি বুঝাই দিতেছি। যে গতি সোজা আর পিছনে যায় তাকে তো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে তোমার পর্যায় কাল থাকবে, পর্যায় কাল থাকবে। ওকে, কখনো হচ্ছে তুমি ইয়া দেখছো, এই যে এরকম দোলক দেখছো, মানে দোলনা দেখছো, দোলনা? জি স্যার। দোলনায় চড়ছো কখনো পার্কে? জি চলছি স্যার। এই দোলনার গতিটাও কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি। আবার ঘড়ির কাঁটাটা দেখছো না, ঘড়ির কাঁটা? ঘড়ির কাঁটা স্যার জি দেখছো? স্যার। একটা 1 মিনিটের মধ্যে হচ্ছে তোমার এই যে পুরাটা অতিক্রম করে, ঠিক না? তো এই 1 মিনিট বা হচ্ছে 60 সেকেন্ডটা হচ্ছে এই কাঁটাটার পর্যায়কাল। সে ওই সময়ই হচ্ছে একটা পয়েন্টকে বারবার অতিক্রম করবে, মানে পর্যায়বার, মানে বারবার মানে কি, পর্যায়ক্রমে না? বুঝতে পারতেছো? তো এইরকম যদি কোনো গতি হয় তাহলে ওইটাকে আমরা বলি কি, পর্যায়বৃত্ত গতি। যদি বৃত্তাকার পথে হয়, হ্যাঁ, গতিটা। এটার বা আচ্ছা, এই উদাহরণ তো দিলাম, এটা কি সংজ্ঞা জানো তোমরা, নাকি হচ্ছে সংজ্ঞাটা লিখে দেবো আমি? নাজিহা বলো। না স্যার। সংজ্ঞা কি লিখে দেবো? দেখো সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে হচ্ছে কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে, হ্যাঁ, এটি এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। বুঝতে পারছো? স্যার স্যার লিখে দেন। আচ্ছা লিখে দিতেছি তাহলে আমি। লিখো এটা তাহলে তোমরা, কোনো গতির গতিশীল ওয়েট, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে,
এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে, হ্যাঁ, যেমন এই গতিপথের নির্দিষ্ট বিন্দু তো আমি ধরে নিলাম এই যে এ পয়েন্টটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, হ্যাঁ, কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই সময় পর পর, একটি নির্দিষ্ট সময় পর পর, একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, হ্যাঁ, তবে সে গতিকে কি বলবো আমরা? পর্যায়বৃত্ত গতি। ওকে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। স্যার আমার একটু ম্যাথের সমস্যা আছে। তারপর হচ্ছে এই গতিটা হচ্ছে তোমার বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। কার ম্যাথে প্রবলেম? স্যার আমার কি এই চ্যাপ্টারের নাকি, না হচ্ছে ম্যাথ গণিতে? গণিতে, হ্যাঁ। আচ্ছা, গণিতে প্রবলেম হচ্ছে নিতেছি আমি। তারপর ওই যে শাকিল, বলো কি প্রবলেম? আগে হচ্ছে আমরা বিজ্ঞানটা শেষ করি। আমার সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, শাকিলেরই প্রবলেম ছিল। আচ্ছা, ইন্দ্রনীল হচ্ছে, বলো। ওই স্যার আমার 93 পৃষ্ঠার একটা সূত্র আছে, এটা একটু বুঝে দেন। আর লাগবে না স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওয়েট। 93 পেজ। হ্যাঁ, 93, এই সূত্রটা, জি স্যার। এটা কি বলছে দেখো তো। জি স্যার, স্যার লিবারেল জ্যামিতিক সুবিধা একটি সহজ সূত্র দিয়ে বের করা যায়। ছবিটি দেখানো উপায়ে ফালকনের দুই পাশে দূরত্ব যদি x এবং y হয়, আচ্ছা তাহলে আচ্ছা, আমি ওয়ান বলি। দূরত্ব x। আচ্ছা, বুঝতে পারছি। দেখো, এটা হচ্ছে এরকম যে হচ্ছে তোমার বল, হ্যাঁ, ইনটু, বলি যদি আমি আহ, কাজ সমান 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 হবে, হ্যাঁ, কাজ সমান হবে। কাজ মানে হচ্ছে ডাব্লিউ দ্বারা বোঝায়, হ্যাঁ, আর কাজ মানে হচ্ছে বল না, এটা ইনটু, ডাব্লিউ নয়। আচ্ছা আসবে আসবে, দাঁড়াও আমি আনতেছি। বল ইনটু সরণ বা হচ্ছে দূরত্ব, তুমি লিখো দূরত্ব, লিখতে পারো দূরত্ব, ঠিক আছে। জি স্যার। এখানে দেখো, ওর যেই পরিমাণ কাজ, ওরও জি সেম স্যার। পরিমাণ কাজই হবে, তাহলেই কিন্তু সে ওর ভরটাকে হচ্ছে উপরে তুলতে পারবে। বুঝতে পারছো? জি স্যার। যদি দুইজনের কাজ সমান না হয়, তাহলে একজন দেখবা নিচে পড়ে থাকবে আর একজন উপরে উঠে বসে থাকবে, আর নড়বে না কিছু। তো ও, দুজনের কাজ যদি সমান হয়, তাহলেই কিন্তু হচ্ছে এটা নড়বে। ওকে, তো এখন কনসেপ্টটা আসি আমরা। এখানে কাজ সমান দিয়ে হচ্ছে আমরা কি বুঝাইতে চাইতেছি। ওকে, এখন হচ্ছে আমরা আসি W1, ধরো এইটা হচ্ছে 1 নাম্বার ব্যক্তি আর এইটা হচ্ছে 2 নাম্বার ব্যক্তি, ঠিক আছে। W1 সমান সমান W2 আমরা হইতেই হবে, ঠিক কিনা? না হলে কিন্তু হচ্ছে ওরা উঠবে না, একজন আরেকজনকে হচ্ছে উপরে উঠাতে পারবে না। বুঝতে পারছো? ইন্দ্রনীল, কি বুঝতে পারতেছো? জি স্যার। এখন দেখো, আমরা কি বলছি, কাজ মানে কি? বল ইনটু হচ্ছে এই যে তাদের সরণটা, ঠিক না? জি স্যার। তো এই যে এই বস্তুর, এই ব্যক্তিটা সরণ কত, এই যে এক্স না? জি স্যার। তাহলে তুমি লিখো এক্স ইজ ইকুয়াল টু, এই যে এই 2 নাম্বার, এই যে যে ব্যক্তিটা আছে, ওর হচ্ছে সরণ, বল কত? স্মল এফ, ঠিক না? জি স্যার। আর সরণ কত হবে? ওয়াই, ঠিক কিনা? জি স্যার। তাহলে এইটাকেই তুমি হচ্ছে লিখতে পারো, এই যে দেখো, এই ওয়াইটাকে যদি তুমি নিচে নিয়ে যাও আর এই এক্সটাকে যদি তুমি সাইড চেঞ্জ করে নিচে নিয়ে আসো, তাইলেই তো হয়ে যাচ্ছে। অথবা এই যে এইটা না করে তুমি এটা করতে পারো,
যে হচ্ছে এই এফটাকে ওই পাশে নিয়ে গেলে, এই যে এই ছোট এফটাকে, স্মল এফটাকে, তাহলে কি হবে? এফ ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু কি হবে? ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা আসবে না? আর জি আর এই গুণ স্যার। করো তুমি, দেখবা হচ্ছে আগে এই যে এই ফরম্যাটটা চলে আসবে। সো কাজ সব সময় সমান হলেই হচ্ছে এটা হবে। এটা হচ্ছে মেইন স্যার কনসেপ্ট। হ্যাঁ বলো। ওই যে আমাকে একটু মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে বুঝালে আর একটু মানে ভালোভাবে বুঝতে পারতাম। সংখ্যা যে কোনো সংখ্যা একটা। বলতে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, সো ধরো এই হচ্ছে তোমার ওই যে ওইটাকে কি বলে, যেটাই বলো, আচ্ছা এখানে হচ্ছে একটা বস্তু আছে, হ্যাঁ? জি এটা স্যার। হচ্ছে একটা দেয়, ধরো এটা দূরত্ব হচ্ছে, ধরে নিলাম আমি 6 মিটার, হ্যাঁ? আবার এইখানে আরেকটা বস্তু আছে, এটা দূরত্ব আমি ধরে নিলাম সাপোজ 10 মিটার, ঠিক আছে? তো এখানে আরেকটা বস্তু আছে, ওকে? তো এইটা ফোর্স বা এটার ওজন, এটার ওজন কত হবে বলো তো? কত নিতে চাও? ধরো হচ্ছে আমি নিলাম যে 60, ঠিক আছে? 60। স্যার এটা এখন তো ধরেন সাইড হবে কারণ এটা তো নিচু হয়ে আছে, ওইটা তো উপরে হয়ে আছে, ওইটা তো হালকা না আরো বেশি। হ্যাঁ, ওইটা আরো বেশি নিব আমি পরে। তো এইটার ওজনটা তুমি বের করবা, এই এফ বের করতে হবে। তোমার কোশ্চেনটা এরকম ভাবে আসবে যে এইটা আমি বলে দিছি, হ্যাঁ, এই দূরত্বটা আমি বলে দিছি, সবকিছু তোমার হচ্ছে বলবে যে এই বস্তুটার ওজন কত। তখন তুমি কিভাবে বের করবা? তখন তুমি এই দুইটা গুণ করবা, ইকুয়াল টু কি হবে? এই দুইটার গুণফল, ঠিক না? এই যে এফ ইন্টু 6 ইজ ইকুয়াল টু কি হবে? 10 ইন্টু এফ। ইন্টু এফ ইন্টু 6 ইজ ইকুয়াল টু 10 ইন্টু কত হবে? এই যে 16 হবে না? জি স্যার। তাহলে তোমার এফ বের করতে হবে। তাহলে এফ কত হবে? এই যে 600 ডিভাইডেড বাই 60 মানে হচ্ছে 100। তাহলে এটার ওজন হবে 100 নিউটন। ক্লিয়ার? জি স্যার। আর স্যার আর এক্স এটাও বুঝাতেন এক্স, মানে আপনি তো স্যার ওয়াই বুঝেছেন এক্স হুম, ওয়াই এক্স আচ্ছা, বুঝেছেন। দূরত্ব বের করা বুঝাইতে, দূরত্ব বের করা বুঝাবো, এটাই তো বলতেছো? স্যার জি স্যার। আচ্ছা, তো এখন আমি বলে দিলাম যে হচ্ছে এটার, এই যে আমি এখন হচ্ছে দূরত্বটা দেব না, এটা কত দূরে আছে। এখন আমি এটার ইয়াটা দিয়ে দিই, দেখো এটা হচ্ছে আমি বলে ওজন। দিলাম যে 100, ঠিক আছে? জি স্যার। আমি বললাম যে এটা 100 ওজন। এখন তোমাকে বলবে যে কোশ্চেনে যে হচ্ছে তাহলে কত মিটার দূরত্বে থাকলে এই যে এক্স এর মানটা কত হলে তোমার হচ্ছে এটা ব্যালেন্স হবে দুই সাইড। তাহলে তুমি এখন এক্স এর মান বের করবা, কিভাবে করবে এটা করে জানাও তো, কত হবে এক্স এর মান? আবার আগের মতো ফর্মুলা করবা, এই যে এফ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এফ ইন্টু ওয়াই। সো ওয়াইটা হচ্ছে এখানে ধরো 10 মিটার। তো এই যে এখানে এক্স এর মান বের করবা, এফ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এত, এখানে মানগুলো বসাই দিবা, 60 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো এটা কত আসে দেখো। হয় 6 মিটার, ঠিক না? জি স্যার। তো এই এরকম ভাবে হচ্ছে কোশ্চেন গুলো আসবে। ক্লিয়ার এটা? জি স্যার। আর স্যার আরেকটা আছে কোশ্চেন। আচ্ছা, কি সায়েন্সের কোশ্চেন? জি স্যার। আচ্ছা করো, শেষ করো সায়েন্স, তারপর আমরা ম্যাথে যাইতেছি। স্যার 100, স্যার পৃষ্ঠা নম্বর 100। হ্যাঁ, 100 করলাম। ওইখানে কি প্রবলেম বলো? ওখানে স্যার একটা সূত্র আছে ই ই সমান ইজ সমান ইকুয়াল টু এম সি স্কয়ার। এম সি ইন্টু সি, তারপর নিচে আছে ই সমান সমান এম সি স্কোয়ার। স্যার এটা একটু বুঝে দেন, সংখ্যার ই মাধ্যমে বুঝে মানে দেন স্যার। হচ্ছে শক্তি। এইটা তোমাদের সংখ্যার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার এখন বয়স হয় নাই। এটা হচ্ছে ভর, আর এইটা হচ্ছে আলোর বেগ। বড় হলে বুঝে যাবে। হ্যাঁ, বড় হলে বুঝতে পারবা, হ্যাঁ। তো এটা হচ্ছে বেগ। আচ্ছা, এখন এই সূত্রটা কিন্তু তোমরা যতটা ইজি ভাবতেছো এরকম না, হ্যাঁ। এখানে এই যে এমটা আসছে, এম এর পিছনে আরো অনেক সূত্র আছে। এটাকে বলা হয় তোমার আপেক্ষিক ভর।
আপেক্ষিক ভর। তোমাদের বইটা এবার যে হচ্ছে লিখেছে, হ্যাঁ, যে ওনার নাম হচ্ছে কি জানো, তারপরে বলো রাইটারের নাম কি ছিল তোমাদের বইয়ের? স্যার জাফর জানি ইকবাল স্যার, হ্যাঁ, জাফর ইকবাল। So, উনি হচ্ছে একটু, হাসান হ্যাঁ স্যার অনেকে আছে। হ্যাঁ অনেকেই লিখছে, এবার উনি হচ্ছে মানে মেন মানে ইয়ে করছে বলা যায়। আচ্ছা যাই হোক, তো উনি হচ্ছে তোমাদের বইতে ইভেন তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট তোমার মাধ্যমিক স্তরের যে বইগুলো আছে ওইগুলাতে হচ্ছে অনেক কিছু হচ্ছে ইনক্লুড করেছে, যেগুলো হচ্ছে আমরা যখন পড়তাম তখন কিন্তু আমরা ওইগুলা পাই নাই। আমরা হচ্ছে এই সব সম্পর্কে জেনেছি হচ্ছে তোমার কলেজ লাইফে গিয়ে ফিজিক্সে, হ্যাঁ, পিওর ফিজিক্স যে বইটা থাকে ওইখানে। তো এই সূত্রটাও হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে উঠে হচ্ছে দেখেছি, কিন্তু তোমরা হচ্ছে এখনই দেখতেছো। তো তোমরা অবশ্যই কিছু জানবে না। আমরা হচ্ছে এটার ফুল ডিরাইভেশন করেছি। ডিরাইভেশন মানে হচ্ছে সূত্রটা কিভাবে তৈরি হয়েছে ওইটা সম্পর্কে হচ্ছে আমরা জানছি। তো ওই দিকে গেলে হচ্ছে এই সূত্রটার পিছনেই হচ্ছে তোমার ধরো 7-8টা লেকচার দেওয়া লাগবে, হ্যাঁ, ওইটা হচ্ছে এত বড় সূত্র। তো এখানে জাস্ট বলে রাখি এটার ম্যাথ কিভাবে আসবে, যদি হচ্ছে আসে আর কি তোমাদের, বলবে যে একটি বস্তুর, এর আগে কি এম এর কোনো ফর্মুলা পাইছো তোমরা? এম ইজ ইকুয়াল টু, ওই স্যার চতুর্থ অধ্যায় আর কি এম ইকুয়াল টু এটা এগুলো পাইছি। না না ওইগুলা না, তাহলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। এটার ফর্মুলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ওয়েট, ছবিটা দেখাইলে ভালো হইতো। হ্যালো। হ্যাঁ, কে হেলো হেলো করছে? স্যার আমার বই। কে কে কে? হ্যাঁ বলো, কার কোনো প্রবলেম আছে? না না হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ নাজিহা বলো। আচ্ছা দেখো, এইটা হচ্ছে বস্তুটা ধরো এম ভর আছে, এই এম ভরটা হচ্ছে একটি বস্তুর হচ্ছে গতিশীল অবস্থায় ভর। আচ্ছা, এটা বলি আমি, গতিশীল অবস্থায় ভর। তো গতিশীল অবস্থায় ভর আবার নর্মাল অবস্থায় ভর, তোমরা একটু কনফিউজড হয়ে যাবা যে হচ্ছে গতিশীল অবস্থায় ভরটা কি, তাহলে নর্মাল অবস্থায় ভর কি, ঠিক না? জি স্যার। আমরা তো জানি কি ভরই একমাত্র জিনিস যেটা ফিক্সড, যে চেঞ্জ হয় না। ত্বরণ চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হয়, কিন্তু ভর চেঞ্জ হয় না। কিন্তু থিওরি অফ রিলেটিভিটিতে এসে, হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি, রিলেটিভিটিতে এসে হচ্ছে তোমার যেই ভর থাকে ভরও হচ্ছে পরিবর্তন হয়ে যায়। ধরো হচ্ছে তোমার একটা বস্তুর ভর ছিল এম নট, এখন এটা যখন আলোর বেগের কাছাকাছি একটা বেগে চলবে তখন এটার ভর হয়ে যায় এরকম, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² ডিভাইডেড বাই c²। তো এগুলো তুমি বুঝবা না, এই এক্সপ্রেশনটা, বুঝতে পারছো? স্যার বুঝবো স্যার, আপনি করান না। এই ভি স্যার, হচ্ছে সব তোমার, মানুষকে হ্যাঁ, এই ভি হচ্ছে এসব তোমার বস্তুটার বেগ, যে রকেট বা হচ্ছে তুমি যেই নভোচারে করে যাবে, আর সি হচ্ছে আলোর বেগ, হ্যাঁ। তো এটা যদি তুমি বসাও দেখবা যে নর্মাল অবস্থায় যে বেগ ভরটা তো হচ্ছে তুমি পাবে, আর তুমি গতিশীল অবস্থায় যে ভরটা পাবে ওইটা নর্মাল অবস্থায় ভর থেকে অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ। তো বেশি হয়ে গেলে তোমার যেই ভরটা পাবে ওই ভরটা হচ্ছে তোমার এখানে বসাতে হবে। বসালে তখন দেখো আলোর আলোর স্পিডের কাছাকাছি বেগে যদি কোনো বস্তু চলে, হ্যাঁ, তখন হচ্ছে বস্তুটার টোটাল যে ভর থাকে ওই টোটাল ভরটাও হচ্ছে শক্তিতে পরিবর্তন হয়ে যায়। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে তোমার। স্যার। আর ওকে, স্যার জি স্যার। আচ্ছা নাজিহা বলো, নাজিহা হচ্ছে ম্যাথে কোন প্রবলেম, কার জানি ম্যাথে প্রবলেম ছিল? আর স্যার আপনি নিচে একটা এম দিয়ে বুঝেছেন যে এটা একটু দেখাতে পারবে, আমি একটু লিখে নিই। স্যার বেশি সময় নাই। হ্যাঁ লিখে নাও লিখে নাও, হ্যাঁ হ্যাঁ বল শাকিল বলো। ম্যাথে হচ্ছে
4 নম্বর পেজটা। আচ্ছা 4 নাম্বার পেজ। ওই আমি হচ্ছে ম্যাথ বইটা ওপেন করি। ওকে, আমি স্লাইড শেয়ার নেই। ইয়া কি লিখে ফেলেছো? আচ্ছা স্যার, এই যে হ্যাঁ বলো। উপরে এম এর পাশে এটা কি লিখছেন? এটা হচ্ছে এম নট বলে এটাকে, মানে আদি বর। স্যার ও মানে ও দিয়ে মানে চিন্তা করা হয়েছে আর কি। ও মানে হচ্ছে নট, ইনিশিয়াল, তো স্যার, আগের, পূর্বের অবস্থান। স্যার আমি লিখিনি স্যার, প্লিজ লিখিনি। আচ্ছা দাঁড়াও, দেখতেছি তোমাকে। এই যে লিখো এটা এম নট ডিভাইডেড বাই। লিখুক, পরে লিখবে এটা। স্ক্রিনশট আচ্ছা হ্যাঁ, পরে লিখে নিও। ছাত্রবাস, আচ্ছা হ্যাঁ, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার পেজে কি প্রবলেম? ছাত্রবাস। এরা যেদিন হয়েছিল আমি স্কুলে যাইনি, তো এটা একটু বুঝিয়ে দেন। এটা হচ্ছে কি বুঝো নাই বলো? দশমিক সংখ্যা পদ্ধতি। না, সে ঘড়ির কাঁটার দ্বারা অঙ্ক নির্ণয় করে। ওটা কয়টা করতেছে তা নির্ণয় করা। তোমার সাউন্ড অনেক আস্তে আসতেছে, আর একটু জোরে বলো। ঘড়ি দেখে লিখে দেখাতে ঘড়ি দেখে সময় বলা, এবং সময় জানা। হ্যাঁ ব্যাখ্যা সহ। আচ্ছা, এই যে আগে দেখো তুমি হচ্ছে ঘড়ি দেখে চিনতে পারো কিনা। দেখো এই হচ্ছে একটা ঘড়ি, ঠিক আছে? এখানে হচ্ছে 12, 1, 2, তোমার 3, শিখে হ্যাঁ 4, 5। এই যে 12 সোজাসুজি হচ্ছে এই পাশে থাকে 6, 7, 8, 9, 10, তারপর এখানে 11, তারপর 12, ঠিক আছে? আর এই যে প্রতিটা ঘর এখান থেকে এখানে কয়টা ছোট দাগ থাকে জানো? এটা হচ্ছে এই ছোট দাগটা 5টা থাকে। ওইটাকে বলা হয় মিনিটের কাঁটা বা মিনিটের ঘর। দেখো আমি দেখাই, রাইট? এই যে 12, ধরো এই ঘর থেকে এই ঘর 1, এখানে 5টা থাকবে, 1, 2, 3, 4, 5। বুঝতে পারছো? মানে 5 নাম্বারটা ওইটা থাকে বেসিক্যালি। দেখাই আমি, রাইট? মানে সবগুলো 1, 2, 3, দিয়ে। 4, 5। তো দেখো ঘড়ির কাঁটা যদি হচ্ছে এরকম একটা অবস্থানে থাকে, তো ওই যে ধরো আমি যদি দেখাই, ধরো ঘড়ির কাঁটাটা হচ্ছে এইরকম আছে। 3টা কাঁটা থাকে কিন্তু ঘড়ির, সবার ছোট যেটা, এটা হচ্ছে কিসের কাঁটা বলো তো? কে কথা বলতেছে? মাইক্রোফোন একটু সাইলেন্ট করো। আচ্ছা, নাজিহা হচ্ছে, নাজিহা হচ্ছে মাইক্রোফোনটা একটু সাইলেন্ট করো, আমি হচ্ছে বুঝাই তোমাকে। দেখো বড় যে কাঁটাটা থাকে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, হ্যাঁ? এই যে এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঘন্টা। আর এর থেকে আরেকটু মোটা যেটা থাকে, লম্বা থাকে, এটা হচ্ছে মিনিটের কাঁটা, মিনিট। হ্যাঁ, আর সবচেয়ে চিকন যে কাঁটাটা থাকে ওইটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। ওকে, এখন এই যে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আঁকলাম, মিনিটের কাঁটা আঁকলাম আমি, আর সেকেন্ডের কাঁটাটা হচ্ছে এই যে এটা। সো দেখো এই যে এইটা কি মিন করে দেখো তো, এই যে 12টা বাজে, ঠিক না? হ্যাঁ স্যার। 12টার দিকে যেহেতু এই যে 12টা বাজে, ওকে, তো আমি লিখলাম ঘন্টা হচ্ছে 12। তারপর মিনিট কত দেখো, এই যে এইগুলো যদি 5 করে হয়, যে 5, 5, 5, 5, 5, 5, 5, 5, মানে এই যে তুমি এখান থেকে যদি 5, এই যে 8 আছে না, 5 8 40 হবে না? 45 হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে 40 মিনিট, সরি এটা তো সেকেন্ডের কাটা, 1 সেকেন্ড, সেকেন্ডের কাটা, এটা 40 সেকেন্ড হবে আর কি। মিনিটের কাটাটা আমরা নেই একটু। মিনিটের কাটা দেখো এইখানে আছে, তাহলে 2 আছে, তাহলে 5 দুগুণে কত হবে? 5 দুগুণে 10। তাহলে 10 মিনিট, আর সেকেন্ড হবে 40 সেকেন্ড। এইটা হচ্ছে বুঝায় এই 40 সেকেন্ড কিভাবে এটা 40 সেকেন্ড? এই যে দেখো 5 8 40। ও বুঝছি। হ্যাঁ, মিনিটে কাটার এগুলো হচ্ছে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ বলো। 10 15 এরকম না হয় হলো 11 12 13 এরকম হবে কিভাবে? হ্যাঁ এরকমও হইতে পারে, যেমন হচ্ছে দেখাই তোমাকে এটা। ধরো হচ্ছে এবার হচ্ছে কাটাটা অন্যভাবে থাকলো, ধরো আমি অন্য একটা সময় নেই। ধরো হচ্ছে 6টা, কত নিতে চাও তুমি? তুমি বলো একটা। 6টা 32। আচ্ছা, এই যে 6টা বাজছে আর 32, দেখো 5 কত, 5-এর সাথে কত গুণ করলে হচ্ছে 30 হয়? 5 6 30 না? হ্যাঁ স্যার। এই যে এখানে হচ্ছে 30, 31, 32, 33, 34, এই যে 35। তো তোমার কাটাটা এই যে 31 মিনিট,
এই যে এইখানে হচ্ছে 32 মিনিট, তার মানে তোমার মিনিটের কাঁটাটা এই দিকে থাকবে, হ্যাঁ স্যার। এই যে, বুঝতে পারছো? 6টা 32। এবার তুমি সেকেন্ডও যদি দিতে চাও, ধরো সেকেন্ড তুমি 11 সেকেন্ড দিবে, তাহলে এই যে দেখো 5, এখানে হচ্ছে 10, এই যে এইখানে 11, তাহলে তোমার সেকেন্ডের কাঁটাটা এখানে থাকবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইটা দেখে বলো তো এটার ঘড়ির কয়টা বাজে? কে বলতে পারবে এটা এই ঘড়িতে কয়টা বাজে? সে এক দুই, 10টা 16। বাকিরা বলো। 1 মিনিট স্যার। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার ঠিক 10টা 16 বাজে। কত সেকেন্ড ওটা দেখি স্যার 1 মিনিট। স্যার সেকেন্ডে বলতে হবে? হ্যাঁ সেকেন্ডটা বলো। 27 সেকেন্ড। ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে ঘড়ির টাইম, বাকিগুলো হচ্ছে করে নেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আর এই যে ইয়া বলো, ইন্দ্রনীল বলো কি সব সমস্যা। হ্যাঁ নাজিহা বলো, নাজিহা বলো। স্যার 59 পৃষ্ঠায়। ম্যাথ নাকি গণিত নাকি সায়েন্স, কোন সাবজেক্ট? ম্যাথ। আচ্ছা ম্যাথ হচ্ছে 59 পৃষ্ঠা। জি। ওয়েট 59 পৃষ্ঠা বের করি আমি। উম, 54। তোমাদের কি এগুলো পড়ানো হয়েছে? 59 পৃষ্ঠায় কি প্রবলেম? এটা না? স্যার আপনি 69 পৃষ্ঠা বলছেন। আচ্ছা 69 খুলে ফেলেছি। হ্যাঁ 59। হ্যাঁ বলো। হ্যাঁ নাজিহা কি দেখতে পাচ্ছ? স্যার এখানে এখানে রং দিয়ে ছক করা আছে ওগুলা। রং দিয়ে ছক করা তো ইজি। দেখো এখানে বলছে যে 2/3, তার মানে হচ্ছে 3টা ঘর থাকবে, তার মধ্যে 2টা তুমি রং করবে। তারপর 4/3, আর সরি 3/4 মানে 4/3, 4টা ঘর থাকবে, তার মধ্যে 3টা তুমি রং করবে। সিমিলারলি এখানে হচ্ছে যে 12 আর 18 ডিভাইডেড বাই 12, বা হচ্ছে 12/8, তাহলে তোমার 12টা ঘর থাকবে, তার মধ্যে 8টা রং করা থাকবে। বুঝতে পারছো? এটা তো ইজি। যার রং বেশি করা থাকবে সে হচ্ছে বড়। আর কি 61 পৃষ্ঠায় আছে সেম। 61 পৃষ্ঠাটা দেখি, 61 পৃষ্ঠা এটা। আচ্ছা 61 পৃষ্ঠার প্রথমটা কে বলতে পারবে বলো তো, কত হবে এটা? টোটাল ঘর কয়টা? আর বলো, হাত না তুলে বলো। 6 4 ভাগে ভাগের 4। হ্যাঁ 4/, কত হবে? 6/4। 6/4। হ্যাঁ খ নাম্বার বলো, কে বলবা? নম্বর 12 ভাগের আরে হাত না তুলে বলে হলো, মাইক্রোফোন অন করে। 6 ভাগ। স্যার 12/9। আচ্ছা এই যে বক্স গুলাতে হচ্ছে আমি লিখি, এটা 4 নিচে 6, ঠিক না? 12/9। হ্যাঁ 9। হ্যাঁ স্যার। 12/9। হ্যাঁ তারপরেটা কত হবে এটা গণো, 25 কয়টা আছে ভাগের টোটাল? 25/9 ভাগ। লিখে দিলাম আমি। হ্যাঁ 25/9। তারপরেটা? 20 20 ভাগ। ভাগের 11। এটা কি বুঝতে পারছো নাজিহা? 25/9 কেন? 25টা ঘর আছে টোটাল, তার মধ্যে 9টা রং করা। বুঝতে পারছো? স্যার জি 20 স্যার। ভাগের 11। এটা কত, এটা কত? ইন্দ্রনীল বলো এটা 11 20 কত? 20 ভাগের 11, 20 ভাগের 11। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপর এটা বলো, 5 ও 5 ভাগ। ভাগের নাম্বার। 2। 2/5। 2/5 না, এটা 5/2। 5টা ভাগ আছে তার মধ্যে 2।
5/2 এটা এইভাবে পড়তে হয়, 5/2। তারপর এইটা দেখো, এটা কত, 6/4 4 এইভাবে পড়তে হয়। এটা বলো। 6/3 6/3। তারপর এটা 30/14 বাকিটা বলো। স্যার 30/14 আচ্ছা তোমারটা তো বুঝলাম, বাকিটা বলো। হ্যাঁ 37/14 কে বলছে 30/14? স্যার আমি আমিও হ্যাঁ ঠিক আছে। আর কে বলছে? শাকিল বুঝছো, নাজিহা বুঝছো? জি স্যার। নাজিহা কি ক্লিয়ার, প্রবলেম ক্লিয়ার, নাকি আর ডাউট আছে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আর ওই ইন্দ্রনীল কি প্রবলেম ছিল যেন বলছি না? আরে স্যার ওই সূত্রটা সায়েন্সে? লেখার জন্য। ও আচ্ছা, সূত্রটা লিখবা তুমি, আচ্ছা দিতেছি তোমার। সূত্র লেখার জন্য পাগল হয়ে গেছে ছেলেটা। শুধু করে দেন, ওই স্ক্রিনশট তুলে নিয়ে আরামে লিখো। হ্যাঁ, এই যে ভালো বুদ্ধি দিচ্ছে। কাজ করা আগে বসে বসে। আচ্ছা তাড়াতাড়ি। স্যার আমার ইংলিশের প্রবলেম আছে। স্যার আচ্ছা লিখেছি। ঠিক। হ্যাঁ, ইংলিশে কি প্রবলেম বলো, মুখে মুখে সলভ করি। স্যার ম্যাথে প্রবলেম শেষ হইলে জানাও। ম্যাথে কি প্রবলেম শেষ হয়েছে সবার? হ্যাঁ স্যার। কার প্রবলেম আছে? ইন্দ্রনীলের প্রবলেম নাই? জি স্যার। ম্যাথে প্রবলেম আছে? স্যার ম্যাথ বলে যে আমি নিজে একটা প্রবলেম। সায়েন্সে প্রবলেম আছে? না তাইলে নাজিহা বলো, নাজিহার কি প্রবলেম? নাজিহা কি শুনতে পাচ্ছো? স্যার ইংলিশে। হ্যাঁ, ইংলিশে কি প্রবলেম বলো। শাকিলের কি প্রবলেম? স্যার 36 এবং 37 পৃষ্ঠা। ইংলিশের? 36 37 পৃষ্ঠা। তোমাদের ইংলিশ বইটা হচ্ছে দেখতে হবে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। বলো প্রবলেমটা শুনি। আমি বইটা হচ্ছে খুঁজে বের করতে করতে তোমরা একটু বলো কি প্রবলেম। 36 ডাউনলোড করেন। ইংলিশ বই দেখা যাচ্ছে জি স্যার। 35 নাম্বার পেজ নাকি 36। 36? আচ্ছা দাঁড়াও যাই, 30 নাম্বার পেজে। হ্যাঁ, কি প্রবলেম এখানে? এই শূন্যস্থানটা স্যার, শূন্যস্থানটা। এই শূন্যস্থান পড়ো, এটা কই থেকে দিছে এটা শূন্যস্থানটা? শূন্যস্থান এটা কোনো গল্প থেকে দেয়নি স্যার, যে একটা গল্প। তাহলে কি এই যে এই গল্প থেকেই দিছে অবশ্যই। না স্যার, দেয়নি ওটা থেকে। ইন্দ্রনীল বলো এটা কি হবে, জি স্যার। বলো কি হবে। আরে স্যার স্ক্রিনটা আগে ভালো করে শেয়ার করেন। এটা তো ভালো করে শেয়ার আছে। আমাকে দু একটা যে সমস্যা, তার সব বুঝছি। সমস্যা হচ্ছে খালি ভালো। 2 নম্বরে আর 6 নম্বরে। স্যার আমি একটু আসতেছি, রিস্টার্ট মারতেছি তো। আচ্ছা বাকিরা বলো কি প্রবলেম। স্যার আমার 3 শূন্যস্থান 3 নম্বর, না স্যার 3 নম্বর না, 2 নম্বর, 6 নম্বর। আচ্ছা এটা হচ্ছে 4.5 না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, শূন্যস্থান পূরণ গুলা। স্যার ইজি স্যার, এগুলো তো আশিক স্যার পড়া ফেলছে। হ্যাঁ বলো, পড়ানো হলে এটা এগুলা কি কি ছিল শূন্যস্থান বলো।
ও শূন্যস্থান পাচ্ছে না। এক নম্বর অ্যান্সার হচ্ছে বলো। যে could not, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এই যে পড়ানো হয়েছে নাকি, CUULD কুড নট, তারপর সমস্যা তাই তাহলে ওটাই দুই নম্বর হচ্ছে যে go to school every day, হ্যাঁ তারপরটা এই লিখো, কে পারো নাই, যেখানে পারি না সেটা লিখতেছি। হ্যাঁ হ্যাঁ লিখো, তারপর so 3 নম্বর হচ্ছে why have you both mangoes, ওয়াই, হ্যাঁ why লিখে ফেলো, have you both mangoes, ওকে তারপর 4 নম্বর হচ্ছে I can't give you, তারপর ওটা 5 নম্বর হচ্ছে I don't like singing, ওকে লিখতে পারছো নাকি আমি লিখে দেব? না স্যার পারছি। 6 নম্বরটা 2 নাম্বার, হ্যাঁ আচ্ছা, আই where go are to you, where are your books and pencil, school every day। 3 নাম্বার কি বলো, why থাকবে না। have a why bought have you mangoes, both mangoes, হ্যাঁ why have you both BOUGHT bought mangoes, ওকে ম্যাঙ্গোস। তারপর এটা হবে I তোমার আই can't কান্ট গিভ ইউ, হ্যাঁ আই কান্ট give গিভ you, ইউ, তোমরা এই যে যার প্রবলেম ছিল সে কি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, তারপরেটা কি হবে? স্যার আমার লাগবে না। I don't হ্যাঁ like লিখে ফেলেছো? singing, হ্যাঁ স্যার। আচ্ছা আই ডোন্ট লাইক সিঙ্গিং হবে এটা, হ্যাঁ তারপরেটা আচ্ছা স্যার। where are your books and pencil, last টা হোয়ার আর ইউর বুকস এন্ড পেন্সিল, একবার লাস্টে 6 নাম্বারটা, 6 নাম্বারটা এখানে নাই কেন? স্যার এখানে মানে টাইপিং করতে মনে হয় ভুলে গেছে, এখানে না লাস্টে আন্ডারলাইন দেয় নাই, কিন্তু স্যার কোশ্চেন মার্ক এখানে হবে যে এই উত্তরটা ওই যে হ্যাঁ এই যে এই জায়গাটায় কোশ্চেন আন্ডারলাইন মার্ক, করতে, হ্যাঁ হ্যাঁ এইটা হবে হোয়ার আর ইউ, হোয়ার আর ইউর বুকস, বুকস এন্ড পেন্সিল, হ্যাঁ বুকস এন্ড পেন, পেন্সিল, ওকে তারপরে গুড, ভেরি গুড। তারপরে আর কার প্রবলেম, স্যার 4.6টা স্যার কত নাম্বার? 27 পৃষ্ঠা 37 পৃষ্ঠা 4.6। 37 পৃষ্ঠা, 37 ওই যে এর পরের পেজে। হ্যাঁ স্যার। আচ্ছা কে জান্নাতুল নাইমা হচ্ছে যুক্ত হয়েছে এখন? স্যার আমি নাজিয়া নৌফা। আচ্ছা তুমি হচ্ছে এত লেট, সো Late দ্য যে আছে। কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ বলো, এটা এই যে কোশ্চেন গুলা, ইন্টারভিউ কোশ্চেন হ্যাঁ স্যার। এগুলা হ্যাঁ স্যার। বলো, কে বলবে এটা? স্যার আমি প্রত্যেকবারের মতো, হ্যাঁ বলো, স্যার কত পৃষ্ঠা আগে সেটা বলেন, এই যে 37 পৃষ্ঠার ইন্টারভিউ কোশ্চেন গুলা। না 37 পারলে আমি, পৃষ্ঠা, হ্যাঁ না পারলে আমি বলে দিতেছি। মে আই নো ইওর নেম, স্যার আমি খাতাটা খুলে বলতেছি, স্যার এটা খাতায় করেছে আমাদের, বলো যেখান থেকে পারো, এগুলো তোমাদের পড়ানো হয়েছে ওই যে, আচ্ছা না ওরা কি, তোমরা কি ক্লাস মিস করেছিলে ওইটার? স্যার মনে হয়, এটার হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে না? জি স্যার প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফটা কই, প্যারাগ্রাফ কই? আর স্যার 5 পয়েন্টে কে যায়, 4 পয়েন্টের এখানে, আচ্ছা এটা সলভ করে দাও, বলো তুমি অ্যানসার বলো তাইলেই হবে। মাই নেম ইজ ইন্দ্রনীল বিশ্বাস, মানে এখানে আমার নামটা দিব আর কি স্যার, যে আচ্ছা মে আই নো ইউর নেম প্লিজ, তাহলে তুমি কি বলবা? মে আই নো দয়া ইউর নেম প্লিজ, আমি কি তোমার নাম জানতে পারি দয়া করে করে? আমি কি তোমার নামটা জানতে পারি, হ্যাঁ এই যে বুঝতেছো সবাই বাকিরা? জি স্যার। আচ্ছা তো এটা বলছে যে দয়া করে আমার কি তোমার নামটা জানতে পারি, এরকম বলছে, তাহলে তোমার কোশ্চেন কি হবে? ইয়েস তাই না? মাই ইয়েস নেম ইজ, ইউ নো মাই নেম, মাই হ্যাঁ নেম ইজ ইন্দ্রনীল বিশ্বাস, হ্যাঁ অথবা মাই নেম ইয়েস, সাগর, হ্যাঁ ইউ কি হবে বলো? জি স্যার ইউ ক্যান দিতে পারো, ইউ ক্যান
know Know my name. my name. ওকে, ইউ ক্যান নো মাই নেম, তুমি আমার নাম জানতে পারো। মাই নেম ইজ কি হবে? সাগর। নেম ইজ, হ্যাঁ যেটা বসাও তোমরা, ইন্দ্রনীল বসাইতে পারো, তা অথবা হচ্ছে নাজিহা বসাইতে পারো, বা হচ্ছে শাকিল বসাইতে পারো, তো যেটা। ওকে, তারপরে বলছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, কি করো বলো। I am a student. কারণ তো আমি হ্যাঁ শিক্ষার্থী। বাকিরা বলো, বাকিরা বলো, তুমি তো জানো পারি, আরে পারো জানি বুঝছি। Student. নাজিহা বলো, এটাতে কি হবে? হোয়াট ডু ইউ ডু, বলো তো এখানে কি হবে? জি স্যার। হোয়াট ডু ইউ ডু কি হবে? I am a নাজিহা বলো। আমি 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 যেটা করি আমি সেটাই বসাবো। এখানে বলছে যে তুমি কি করো, হ্যাঁ তুমি কি করো, তাহলে কি হবে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক না? আই এম এ স্টুডেন্ট, বুঝতেছো সবাই? জি স্যার। তারপরেরটা কি বল, পড়ো একজন। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বসবাস করো, কোথায় বসবাস করো? I live in Dineswar, Haili, Palpara. হ্যাঁ, বাকিরা বুঝতে পেরেছো? জি স্যার। শোনা যায় ওর কথা? আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বারটা বলো, হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, তোমার কত সময় হচ্ছে তুমি ফ্রি থাকো, মানে অবসর সময় থাকে তোমার সারা দিনে, এটা হিসাব করে বলো কার কত অবসর সময় থাকে। ইন্দ্রনীলের বলো, ইন্দ্রনীল বলো। এটা কেন ধরেন? হ্যাঁ স্যার কিছু না, স্যার খাতাটা একটু খুঁজি। আর তোমার কত সময় অবসর সময় তুমি কাটাও এটা বলো, খাতা দেখা লাগবে কেন? স্যার আমি তো 10 সারাদিন মিনিটও স্যার অবসর। সঙ্গে কাটাই না। আচ্ছা নাজিহা বলো, বলতে বিকালে কত সময়, কত আওয়ার এইটা বলো। স্যার 5 আওয়ার। আচ্ছা, তারপর শাকিল বলো। বিকালে কোচিং এর আগে আগে। আচ্ছা, এই যে তোর হচ্ছে 6 to 7 আওয়ার এরকম হচ্ছে আমরা অবসর সময় কাটাই, হ্যাঁ, তো হবে আই ইউজুয়ালি হ্যাভ 6 to 7 আওয়ার, হ্যাঁ ফ্রি টাইম। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বলছে যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময় কি করতে পছন্দ করো, কি করো? জানি না, কি ঘুমাও? ঠিক না, এক এক সময় এক এক কাজ করি। তো এটা কি লিখবা? আই লাইক টু ডু, হ্যাঁ আই লাইক টু ডু ইন মাই ফ্রি টাইম, কি করবা তুমি? টু প্লেইং ক্রিকেট, বা হইতে পারে তোমার ফুটবল, বা হচ্ছে কি করো স্লিপিং এটসেট্রা। হতে পারে স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে 6 নাম্বারটা কি হবে? হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি এটা কেন পছন্দ করো, কেন করো বলো। ধরো তুমি ক্রিকেট খেলো, কেন পছন্দ করো? কারণ এটা তোমার মনকে রিফ্রেশ করে, হ্যাঁ ইটস রিফ্রেশ মাই মাইন্ড, এটা হইতে পারে একটা অ্যান্সার। হ্যাঁ আই লাইক ইট বিকজ কি, আই লাইক ইট বিকজ, হ্যাঁ ইট রিফ্রেশ মাই মাইন্ড, ওকে, অ্যান্ড হেল্প টু ফোকাস অন মাই স্টাডি, এটাও লিখতে পারো, বড় করতে পারো এটাকে, অ্যান্ড হেল্প টু ফোকাস অন লাগবে না মাই স্যার। স্টাডি, আমার অধ্যয়নে বা পড়ালেখায় ফোকাস করতেও সাহায্য করে, মাইন্ড যখন রিফ্রেশ হবে তোমার পড়তেও তো সুবিধা হবে, ঠিক না? স্যার So, এরকম অ্যান্সার হইতে পারে। তারপরেরটা পড়ো তো কেউ, নাজিহা পড়ো বা হচ্ছে শাকিল পড়ো। ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট? তুমি কি এটার জন্য কোনো টাকা খরচ করো? না। না, তাহলে দিয়ে দিবেন নো। নো, আই, হ্যাঁ আই ডু নট, আই ডোন্ট, এটা দিতে পারো, ডোন্ট স্পেন্ড, মানে হচ্ছে খরচ করা, হ্যাঁ স্পেন্ড মানি ফর ইট হইতে পারে। আবার যদি খরচ করো, যেমন তুমি একটা ব্যাট কিনছো বা একটা বল কিনছো, তখন তুমি খরচ করছো, তো হচ্ছে লিখতে পারো আই স্পেন্ড মানি ফর ইট,
ওকে, তারপর হচ্ছে 8 নাম্বারটা কি, ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, ইফ ইয়েস হু হেল্প ইউ। তো এই যে ক্রিকেট খেলতে তোমার কি হেল্প লাগে না, তুমি কি একা একা খেলতে পারবা না স্যার। না, সো তুমি লিখবা যে ইয়েস আই নিড হেল্প, আই নিড হেল্প, হেল্প, হ্যাঁ। তারপর হচ্ছে কি লিখবা, ইফ ইয়েস, সো ইয়েস যেহেতু লিখছো তাহলে কি লিখবা, হু হেল্প ইউ, মাই ফ্রেন্ডস। হ্যাঁ স্যার। ওকে, তারপরে হচ্ছে 9 নাম্বারটা কি হবে, ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা কি হচ্ছে পরিবেশ বান্ধব এবং হচ্ছে বন্ধুত্ব সুলভ, হ্যাঁ স্যার। লিখতে পারো ইয়েস, কেন না? কারণ ক্রিকেট খেললে তো তুমি পরিবেশের ক্ষতি করতেছো না, বা হচ্ছে ক্রিকেট খেললে তো তোমার বন্ধুত্বও বাড়তেছে, তাহলে এটা লিখতে পারো, এটা হচ্ছে ইউজার, আরে সরি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এন্ড হচ্ছে কি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা লিখতে পারো। তারপর হচ্ছে ডু ইউ ফ্যামিলি মেম্বার লাইক ইট, তোমার ফ্যামিলি কি এটা পছন্দ করে তুমি ক্রিকেট খেলো যে, অবশ্যই তো এটা সো এটা নো হবে, হ্যাঁ ঠিক না। না, আমি কম খেলি তাই খেলতে বের হলে খালি পড়া হলেই হলো, পড়া হ্যাঁ, শেষ। তো এখন ফর্মালিটি দেখায় হচ্ছে তুমি লিখবা যে ইয়েস মাই ফ্যামিলি মেম্বার লাইক ইট, বুঝতে পারছো, হ্যাঁ। না হলে তো আবার অনেকে ভাববে যে কেমন পরিবার, হচ্ছে খেলাধুলা করা পছন্দ করে না, তো তুমি লিখে দেবে ইয়েস মাই ফ্যামিলি মেম্বার মেম্বার্স লাইক ইট, লাইক ইট, এন্ড এডিশনালি লিখতে পারো মাই ফাদার অলসো প্লে উইথ মি, হ্যাঁ এগুলো লিখতে পারো। তারপর 11 নাম্বারটা কি বলছে পড়ো, Inspires you to do the work. বুঝি নাই, আবার পড়ো, হু ইন্সপায়ার ইউ, হ্যাঁ হু ইন্সপায়ার হচ্ছে, ও ইন্সপায়ার মানে হচ্ছে কি অনুপ্রেরণা, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা, তো এখানে বলছে যে কে তোমাকে অনুপ্রেরণা দেয় এই কাজটা করার জন্য, কে অনুপ্রেরণা দেয়, হ্যাঁ ফ্রেন্ডসরা না, নাকি অন্য কেউ দেয়, ফ্যামিলি থেকে দেয়, কে হাত তুলছে, নাজিহা বলো। ওকে, বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে যে 12 নাম্বারটা পড়ো তাহলে শেষ হবে, আজকে ক্লাসও শেষ হবে। Is it important for you to have a hobby? If yes, why? বলছে যে একটা হবি থাকা বা শখ থাকা কি ইম্পর্টেন্ট, যদি ইম্পর্টেন্ট মনে করো তাহলে কেন ইম্পর্টেন্ট, এটা Important তোমাদের মতামত দাও। ওরা তো ইচ্ছা স্যার। হ্যাঁ ইচ্ছা কেন ইম্পর্টেন্ট, ধরো তোমার হচ্ছে ছবি আঁকতে ভাল লাগে, তাই না, হ্যাঁ স্যার। সাপোজ, সাপোজ ধরো তোমার ছবি আঁকতে ভাল লাগে, তো এইটা হচ্ছে তোমার একটা হবি, দেন হবিটা কেন ইম্পর্টেন্ট, ইটস কি ইমপ্রুভ মাই কি ড্রয়িং স্কিল হইতে পারে, হ্যাঁ, তো তুমি এখানে লিখতে পারো ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এন্ড ইয়েস যদি হয় হোয়াই, বিকজ বিকজ ইট ইমপ্রুভ ইমপ্রুভ মাই ড্রয়িং স্কিল, এটাও হইতে পারে যে হচ্ছে এই যে তোমার হবি থাকা ইম্পর্টেন্ট, ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইমপ্রুভ মাই ড্রয়িং স্কিল। ওকে, হ্যাঁ স্যার। যদি হচ্ছে ড্রয়িং এর হবি থাকে আর কি, আর অন্য কিছু থাকলে অন্য কিছু লিখে দিবা, আচ্ছা স্যার। ক্লিয়ার। জি স্যার। নাজিহা বলো, নাজিহা কি জানি বলতেছো, স্যার এই ইন্দ্রনীল জি স্যার। বলো আমি তোমার, হ্যাঁ বলো, কি তা কি প্রবলেম আছে, আরে স্যার বই খাতায় আমার মতো প্রবলেম। আচ্ছা তাহলে ওইগুলাকে তুমি বিক্রি করে দাও, স্যার বই ছাড়া বই খাতা, আর স্যার লাভ নেই, টিচাররা বকা দিবে। আহা ঠিক আছে, ওইগুলাই হচ্ছে তোমার আরো বই খাতা 10 বছরের মতো, প্রবলেম। ওইগুলাই হচ্ছে তোমাকে আরো 10 বছর পড়তে হবে, হ্যাঁ, তো বই খাতাকে প্রবলেম মনে করলে তুমি পরে গিয়ে হচ্ছে আফসোস করবা। নাজিহা কি বলতে চাও বলো, শুনতে একটা বই নিতে হয় স্যার।
স্যার 45 পৃষ্ঠায় 6.3 45 পৃষ্ঠা কি পড়ানো হয়েছে ইন্দ্রনীল? জি স্যার। পাংচুয়েশন মার্ক এটা 6.3, সরি 6.3 তো এটা। They hold their hand to each other while taking the dip. Reason বলো কি হবে? স্যার বলতেছি বইটা খুলে। হ্যাঁ বই খোলো, বই নিয়ে বসো। কত পৃষ্ঠা স্যার ওটা? কে বলবে এটা বলো? বিকজ ইট, প্রথমটা স্যার, হ্যাঁ বলো। বিকজ ইট অল, হ্যাঁ ওই যে নাজিহা দিখা না, কে বলতেছে? হ্যাঁ শাকিল বলতেছো, ওকে ঠিক আছে। নাজিহা দেখো ও কি বলতেছে। আবার বলবো স্যার? হ্যাঁ প্রথম থেকে বলো। এটা বলছে দে, হচ্ছে টি টান দেওয়া হয়েছে, হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং দ্য টিপ, এখানে টি, বিকজ ইট ইজ এ ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স, মানে ওরা বড় হাতের কেন তাই? হ্যাঁ তারপরে এখানে দুই বলছে নম্বর, যে এই যে দি টিটা হচ্ছে এখানে এই যে দে কেন বড় হাতের লিখছে? তো দি ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ এ কি ক্যাপিটাল লেটার, ঠিক না? এখানে রিজন লিখে দিবা। দেখো আমি আরেকটু বড় করি এটা যাতে আমার লিখতে সুবিধা হয়। এ সবাই কি দেখতেছো? হ্যাঁ স্যার, আচ্ছা তাহলে লিখি, আমি লিখে দিই এটা, লিখে হচ্ছে তো এটা দেখো দি ফার্স্ট লেটার in a sentence always start with a capital letter, ঠিক না? হ্যাঁ স্যার। তারপর দুই নাম্বারটা, হ্যাঁ দুই নাম্বারটা কি হবে? A group of 10 men want to take a dip, এখানে পিটা বড় হাতের কেন? পি ক্যাপিটাল লেটার বিকজ নেম অফ রিভার। আচ্ছা তোমাদের বইয়ে কি অন্য কিছু আছে নাকি নাকি এইটা আছে? ওকে আচ্ছা লিখি দি ফার্স্ট, এটা হবে দি ফার্স্ট লেটার অফ কি দি ফার্স্ট লেটার অফ প্লেস, প্লেস হইতে পারে, রিভার হইতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে কোনো কিছুর নেম হইতে পারে, এগুলা হচ্ছে কি হয়? স্যার এখানে লিভার পদ্মা একটা লিভার, স্যার এখানে হ্যাঁ হ্যাঁ তার নেম লিভার না হবে। রিভার, হ্যাঁ পদ্মা একটা রিভার, এই কারণে নেম কোনো কিছুর নাম, এগুলা হচ্ছে কি হয় স্টার্ট উইথ এ কি ক্যাপিটাল লেটার। লেটার, ক্লিয়ার? তারপর তারপর তিন নাম্বারটা বলো কেউ। আফটার রিটার্নিং টু শোর, one of এই the যে senior men asked Mr. Roti আচ্ছা রিজনটা আমি এবং লিখে আর দিই, হ্যাঁ দি ফার্স্ট লেটার আমি বললে হচ্ছে ভালো। আচ্ছা it অফ is দি, capital because it is the title. হ্যাঁ টাইটেলস অফ পিপল, হ্যাঁ পিপল এন্ড দেয়ার নেম হ্যাঁ নেম স্টার্ট কি উইথ এ ক্যাপিটাল, এই লিখে নাও কার জন্য প্রবলেম ছিল, ক্যাপিটাল লেটার, এটা তিন নাম্বার। চার নাম্বারটা কি? I can help you, আইটা বোঝাচ্ছে যে this is a capital because I always I capital am, letter, হ্যাঁ when it is about me, হ্যাঁ I always তো এটা এর একটু কোটেশন মার্কে লিখতে পারো, I always, এই যে I তুমি এইভাবে লিখতে পারো, I always capital, হ্যাঁ when if
বা হচ্ছে হয়েনও লিখতে পারো। হয়েন ইট কি করে, ইজ অ্যাবাউট মি। যদি এটাকে আমি বুঝায়, হ্যাঁ, তাহলে এটা অলওয়েজ ক্যাপিটাল হবে। বাংলায় কি বুঝায় বুঝছো তো এটাগুলো নাকি? হ্যাঁ স্যার। কে বুঝোনি? কার যেন প্রবলেম ছিল? নাজিহার প্রবলেম ছিল না? জি নাজিহার স্যার। কই হ্যাঁ, বুঝতে পেরেছো? জি আচ্ছা, ঠিক আছে। তাহলে যে তোমাদের ক্লাস টাইমও শেষ, আর বাকি যে প্রবলেম আছে এটা আমরা নেক্সট সেশনে আলোচনা করব। ওকে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য, স্পেশালি স্যার ইন্দ্রনীল হচ্ছে অনেক হ্যাঁ বলো। কি কি? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সবাই লিভ নিয়ে নিই। হ্যাঁ, ক্লাস শেষ। স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন্দ্রনীল কি বলতেছো বলো। আরে স্যার বই আমার প্রবলেম না তো স্যার, আমি বুঝাচ্ছি যে বই বলতে যে আমিও প্রবলেম, কারণ স্যার যে কোনো তো স্যার সলভ করে দিই, তার জন্য এটা বুঝাচ্ছিলাম স্যার, কথা বলার সুযোগ পাই নেই। না সমস্যা নাই, তুমি হচ্ছে করো, পড়ালেখা করো ভালো। ওকে, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, বাই। ধন্যবাদ স্যার, শুভরাত্রি স্যার।